নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি বিশেষ টক শো। আমাদের আজকে সরাসরি নজর পশ্চিমবঙ্গের দিকে, কারণ আমরা জানি যে কোনো দিন, মার্চ মাসের যে কোনো দিন, হয়তো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, যে কোনো দিন কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। পশ্চিমবঙ্গের দীর্ঘ 34 বছর রাজত্বে ছিল বামফ্রন্ট, বাম সরকার। 2011-তে সেই বাম সরকারের কিন্তু পতন ঘটে। তারপরে সেখানে কিন্তু সরকার করে তৃণমূল কংগ্রেস সহযোগী কংগ্রেসকে নিয়ে। কিন্তু তৃণমূল আর কংগ্রেসের জোট বেশি দিন ছিল না, কংগ্রেস বেরিয়ে আসে। তারপরে থেকে কিন্তু তৃণমূল একাই 2011 থেকে 2026 বাংলার মসনদে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ভোটের আগে কিন্তু বিরোধীদের একাধিক অভিযোগ উঠছে, এবং পশ্চিমবঙ্গের ভোটের কোন দিকে যাচ্ছে, ভোটের পেন্ডুলাম, ভোটের বাদ দিক কোন দিকে যাচ্ছে, সেই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে যারা রয়েছেন: বিজেপি নেতা সৌজিত সিংহ, তৃণমূল নেতা বিমল সরকার, এবং রাজনৈতিক বিশ্লেষক এবং আমার সহকর্মী বন্ধু তন্ময় ভট্টাচার্য। আমি তিনজনকেই জানাই স্বাগতম। আমি সরাসরি শুরু করব সৌজিতকে দিয়ে, কারণ সৌজিত বিরোধী দলের থেকে রিপ্রেজেন্ট করছে, বিজেপি থেকে, এবং সৌজিত নিজে 2021-এ ভোটে দাঁড়িয়েছিল। সৌজিত, আপনাদের এবছর মূল কি ইস্যুতে আপনারা তৃণমূল সরকারকে ফেলতে চাইছেন? না না, আপনি মানে ইস্যুর কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সাধারণ মানুষের বক্তব্য এটা যে কোন ইস্যুটা নেই। আপনি দেখুন শিক্ষার ক্ষেত্রে এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল শুধু এদের দুর্নীতির জন্য, এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল। আপনি দেখুন মানে বেকার, যে কর্মসংস্থান নেই সারা পশ্চিমবঙ্গে, বেকারত্বে ভরে গেছে পশ্চিমবঙ্গ। সমস্ত দিক দিয়ে পিছিয়ে রয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছে। মানে যেসব রাজ্য আগে পশ্চিমবঙ্গ লিড করতো, সম্মানের জায়গা ছিল বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেলে, সেখানে আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে ব্যঙ্গ করছে, বাঙালির দেখে ব্যঙ্গ করা হচ্ছে। এই ধরনের জায়গা নিয়ে চলে আসছে। মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যে একটা অহংকার ছিল বাঙালি বলে, যে কৃষ্টি সংস্কৃতি বাঙালি, সেই কৃষ্টি সংস্কৃতি সারা ভারতবর্ষের সুনাম ছিল, সেটাকে নষ্ট করে দিয়েছে। কিচ্ছু রাখেনি পশ্চিমবঙ্গের শেষ জায়গায়। আর এর চেয়ে বড় কথা হলো নারী নির্যাতন। আজকে আপনারা জানেন, সারা ভারতবর্ষের মানুষ জানেন যে আরজি করতে শুরু হয়েছে, কিন্তু আরজি করতে শুধু আরজি কর নয়, আরজি কর একটা ঘটনা যেটা হয়তো বৃহৎ সমাজ আন্দোলনে নেমেছিল, কিন্তু এই ঘটনা আজকে 72-74খানা বড় বড় ঘটনায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এই তৃণমূলের আমলে। এবং উত্তরবঙ্গ তার চেয়ে পিছিয়ে না, উত্তরবঙ্গ একাধিক জায়গায়। এবং আপনি উত্তরবঙ্গের সবচেয়ে বড় কথা হলো রাজবংশী সমাজের একাধিক মহিলাকে ভয়ঙ্কর ধর্ষণ করা হয়েছে। এবং অমানবিক পুলিশ, এই পুলিশকে দিয়ে সরকার গোটা রাজ্য চালাচ্ছে। আমরা বলি এখানে ব্যঙ্গ করে যে এসপিরা হলো অ্যাকচুয়ালি রুলিং পার্টির জেলা সভাপতি, আর থানার আইসিরা হলো ব্লক সভাপতি ওদের। এই পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে একটা দল চলছে এই জায়গায়। আজ দেখছেন আপনার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, দিনের পর দিন বসে আছে, দিয়ে দিতে পারছে না এই সরকার, দিয়ে দিতে ব্যর্থ সরকার। অথচ আপনি দেখুন ভাতার পর ভাতা দিয়ে যাচ্ছে। ভাতা দিক, ভাতা দেওয়াটা সমস্ত ভাতাই যে খারাপ সেটা বলবো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে যাদের মানে অত্যাবশ্যক ভাতা, যেমন প্রতিবন্ধী, একটা প্রতিবন্ধী যে কাজ করতে পারে না, কর্মক্ষমতা নেই, একজন ধরুন আপনি বৃদ্ধা যার কর্মক্ষমতা নেই, তাদের ভাতাটা কিন্তু অত্যাবশ্যক, সেই ভাতা সঠিকভাবে বন্টন করা হচ্ছে না। অথচ আপনি দেখুন লক্ষ্মীর ভান্ডার কিছুদিন আগে যুবসাথী শুরু করছে। লক্ষ্মীর ভান্ডারটা যদি ধরে না যায়, আমি মনে যুবসাথী যে ভাতাটা, এটা একটা ব্যর্থ সরকার দিতে পারে, যখন একটি সরকার তার নাগরিকদের, শিক্ষিত যুবকদের কাজ দিতে পারে না, কর্মসংস্থান হয় না। এই যে বেকারত্ব জ্বালা থেকে যে মানুষের ক্ষোভ, যুব সমাজের ক্ষোভ, এই ক্ষোভ প্রশমন করার জন্য কিছুটা ভাতা, এবং সেই ভাতার যে পরিমাণ সেটাও খুব নগণ্য, 1500 টাকা। 1500 টাকা ভাতা দিয়ে কি হবে? বাঙালি পূর্ণ বাংলা চায়। বাঙালি এখন বাংলার যুবকরা কাজ, কর্মক্ষেত্রে কাজ চায়, মানে স্বনির্ভর হতে চায়, আত্মসম্মানের সাথে রোজগার করতে চায়। সুতরাং এই ভাতা না দিয়ে একটা সত্যিকারের একটা সরকার যদি
ব্যর্থ না হয় সরকার সে কর্মসংস্থান করবে, যুবকদের কাজের ব্যবস্থা করবে। যেটা আমরা দেখি ভারতবর্ষের একাধিক রাজ্য রয়েছে যেখানে তৃণমূল তো শুধু এখানেই রয়েছে। আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির কথা বলবো, একাধিক ভারতীয় জনতা পার্টি রয়েছে, এরকম রাজ্য রয়েছে যেখানে মানুষ বেকার বলে খুঁজে পাওয়া যায় না। একটা সরকার সম্ভব না। আমি সৌজিত আপনার কাছে আবার আমাদের জনসংখ্যা সরকার সামনে কিন্তু প্রাইভেটাইজেশন সৌজিত বাবু না হলে এই বেকারত্ব দূর করা মুশকিল। সৌজিত বাবু আপনার কাছে আবার ফিরবো। বিমল বাবু, আপনি শুনলেন সৌজিত বাবু কিন্তু প্রচুর বঞ্চনার কথা বললেন এবং ভাতা নিয়ে কিন্তু সরাসরি মানে অভিযোগ তুললেন। কি বলবেন আপনি? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের সকল দর্শক শ্রোতা এন্ড ভিউয়ার্সদের দেখুন, আজকের শোতে একটা কথা মনেই পড়ে যাচ্ছে যে নেমেছে গল্পের রাজা প্রকাশ্যে রাস্তায়, সবাই হাততালি দিচ্ছে, তার মধ্যে থেকে একটা শিশু বলছে যে রাজা তোর কাপড় কোথায়। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যে সারা ভারতবর্ষ যেইভাবে আজকে চলছে, আমাদের নরেন্দ্র মোদী নামক রাজা তিনি সারা ভারতবর্ষে যেইভাবে দখল করছেন, একমাত্র পশ্চিম বাংলায় বলতে পারে যে আজকে এসআইআর কেন এইভাবে করা হলো, 2 বছর 2.5 বছরের কাজ কেন করা হলো, এবং যেই 140 কোটি দেশের কথা আমাদের প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত যখন বলেন যে ভারতবর্ষ যুব সম্প্রদায়ে ভর্তি, অর্ধেক প্রায় যুবক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন 76 বছরের ব্যক্তি তিনি ইটালিয়ান মাশরুম খেয়ে নিজে যুবক হচ্ছেন আর দেশের যুবকদেরকে অগ্নিপথ নামক প্রাইভেট সংস্থাতে ভর্তি করছেন। এবং শুধু তাই নয়, তাদেরকে বলছেন যে যে অগ্নিপথে যাবে, যে অগ্নিপথে জয়েন করবে, 4 বছরের ভলেন্টিয়ারি সার্ভিস দেবে, ইভেন সে বিয়ে পর্যন্ত করতে পারবে না। এইভাবে চেঞ্জ করছেন। আজকে দেখুন ইলেকশন কমিশন যেইভাবে হোয়াটসঅ্যাপ কমিশনের রূপ নিয়েছে পশ্চিমবঙ্গে, রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নামে যেইভাবে সাধারণ মানুষের লক্ষ লক্ষ ভোট কেটে দিয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার উল্টো দিকে আমাদের মা মাটি মানুষের সরকার প্রত্যেকটা জনগণের পাশে রয়েছে, প্রত্যেকটা পরিবারের পাশে রয়েছে। আমরা বিহারি ট্রেন কোনো সময় অবলম্বন করি না যে ভোট কে পহলে 10,000 ভোট কে বাদ বুলডোজার। আমরা কোনো সময় বলি না যে মুসলিম খতরে মে হে, খ্রিস্টান খতরে মে হে, হিন্দু খতরে মে হে। আজকে উত্তরপ্রদেশে আমাদের দেব দেবীদের সকল মূর্তি খতরে মে হে। এবং শুধু তাই নয়, ইতিহাসের পাতা উল্টালে আজকে যে বিজেপি অমিত শাহ সকাল থেকে রাত পর্যন্ত বলেন যে ঔরঙ্গজেব যেইভাবে ভারতবর্ষের মূর্তি ধ্বংস করেছেন, আজকে সারা ভারতবর্ষের তার কয়েকশো গুণ মূর্তি ধ্বংস হচ্ছে। কেন? কোন এক বিশেষ কোম্পানির রাস্তা বানাতে হবে, কোন এক বিশেষ বন্ধুর হোটেল হবে, কোন একটা ক্লাবের মতো সংস্থা আরএসএস তার গাড়ি পার্কিং হবে। দিল্লিতে 1400 বছরের এক মন্দিরকে ঘুরিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজনীতি নিয়ে থাকে না। পশ্চিমবঙ্গের একটাই লক্ষ্য, মামাটি মানুষের সরকারের একটাই লক্ষ্য, যে প্রান্তিক মানুষটার কি করে উন্নয়ন হবে, তার কাছে কি করে পরিষেবাটা পৌঁছে দেওয়া যায়। আজকে এর জন্য দেখুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে আমরা প্রায় 105টার বেশি ভাতা এবং সুবিধা থেকে সমস্ত জনমুখী প্রকল্প নিয়ে মানুষের দ্বারে যাই। কিন্তু আজকে বিজেপিরা রাস্তা নামছে কি নিয়ে? বিজেপিরা আজকে কি করে ভোট প্রচার করছেন? এদের কাছে জনগণের কোনো ভাতা নেই। আর আপনি শিক্ষার কথা বললেন, যে শিক্ষার নামে রাস্তায় বসে আছে জনগণ। আপনাদের অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারক যদি সারা ভারতবর্ষে জুড়ে থাকে, সমস্ত বিরোধী রাজ্যগুলোকে তো হাতে বাটি দিয়ে দেবেন। খালি মুখে আপনারা ডাইরেক্ট বলতে পারছেন না। তাই আজকে অভিজিৎ গাঙ্গুলি যেইভাবে পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত হয়ে উঠেছে, সারা ভারতবর্ষ এর আগে দেখেনি। যে বিচার ব্যবস্থাকে জাস্টিস লয়ে আমরা দেখেছি এক সময়,
আকস্মিক ভাবে ভোরবেলায় সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে ভ্যানিশ হয়ে গেল পৃথিবীর থেকে। কিন্তু আজকে অভিজিৎ গাঙ্গুলি, তাকে আজকে যেইভাবে আপনারা ব্যবহার করছেন, হাজার হাজার ছেলে মেয়ের পরিবারের চাকরি খেয়ে, আর আপনারা আজকে চাকরি খাওয়ার কথা বলছেন। বিমলবাবু, আপনি বিজেপির লজ্জা থাকা উচিত। বিমলবাবু, আপনি কি বলছেন যে দুর্নীতি, এই চাকরি নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি হয়নি? দুর্নীতি যদি হয়েই থাকে, দুর্নীতি খোঁজার জন্য কারা রয়েছে? রয়েছে ইডি, সিবিআই। ইডি সিবিআই কি অ্যাক্টিভিটি দেখিয়েছেন? আপনি একটা জিনিস দেখুন, যেখানে ধরে রাখুন জল পাওয়া যাবে না, যেখানে জল শুকিয়ে গেছে, নেই, সেইখানে যদি আপনি পাইপ দিয়ে গর্ত খোঁজেন, আজকে বিজেপিটা কি পাবে? বিজেপিটা তো পাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা বেরোচ্ছে। পশ্চিমবঙ্গে হাজার হাজার ভুয়ো ইডি সিবিআই ঘুরে বেড়াচ্ছে। এইগুলো সমস্ত আরএসএস এর ক্যাডার। তো আরএসএস কেন এই ধরনের কাজগুলো করবে? আজকে দেখুন যেইভাবে মাইক্রো অবজারভারের নামে ভোট কাটার জন্য ডাইরেক্ট আরএসএস এর ক্যাডারদেরকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছেন ইলেকশন কমিশন। আজকে কান ধরে ইলেকশন গণেশ কুমারকে পাঠিয়ে দিয়েছে যে ভাই তুমি সরো, কাজ করতে হবে না, সুপ্রিম কোর্ট দায়িত্ব নিতে হবে। ভারতবর্ষের ইতিহাসে এরকম জিনিস হয়নি। যেগুলো আজকে দেখুন, যেটা বিজেপি বুঝতে পারেনি, যে আজকে যেইভাবে ভোট লুট আমরা ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে করেছি, বিহারে করেছি, সেই একই কায়দা পশ্চিমবঙ্গে লাগাতে গেছি। কিন্তু এটা তো বাঙালির জায়গা। আজকে বাঙালিদেরকে যেইভাবে সারা ভারতবর্ষে টার্গেট করা হচ্ছে, তার ভোট ব্যাংকের মধ্যে ফিরবো বিমলবাবু, বিমলবাবু আপনার কাছে ফিরবো। এখন আমরা দুজনের কথাই শুনলাম, বিজেপি এবং তৃণমূলের। তন্ময়বাবু কি বলবেন? দেখুন, আমি বিজেপির কথাও শুনলাম, তৃণমূলের বিমলবাবু বললেন শুনলাম। বিষয়টা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট আজকের দিনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রধান পক্ষ। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে বিজেপি যে বারবার করে বলছে যে বঙ্গে বিজেপির শাসন, তো আমার প্রশ্ন বিজেপির মুখপাত্রের কাছে, বঙ্গ বিজেপি কি চায় পশ্চিমবঙ্গে তাদের সরকার তৈরি করতে? আমরা এরকম দেখেছি সেটিংয়ের তত্ত্বের কথা, আমরা কিন্তু দেখি সেটিংয়ের তত্ত্বের কথা, আমরা দেখেছি ইডি সিবিআই, কিন্তু আখেরে কোনো লাভ হয়নি। আমি কোন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে বলছি না, আমি যেগুলো সাধারণভাবে চোখে পড়েছে সেগুলোই নিয়ে কথা বলার চেষ্টা। বিষয়টা আমরা যখন দেখলাম, অভয়াকাণ্ড একটু আগে আমাদের বিজেপির মুখপাত্র বললেন, তো আর্জিকর কাণ্ডে যখন অভয়ার বাবা মা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করতে চেয়েছিলেন, অমিত শাহ কিন্তু টাইম দেয়নি। তার কারণ পক্ষান্তরে কোথাও সেটিং এর তত্ত্ব লুকিয়ে আছে আমার জানা নেই। দেখুন তন্ময়বাবু, আসছি আপনার কাছে আসছি। আজকে মুকুল রায় প্রয়াত হয়েছেন রোববার মধ্যরাতে, বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। সেই মুকুল রায় কিন্তু একটা কথা বলেছিলেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। একদম একদম। আজকে বিজেপি আরএসএস বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দুর্গা, তাহলে দেবী দুর্গার বিসর্জন বা দশমী কি বিজেপি চায়? আমার তো মনে হয় যেটা হচ্ছে, নির্বাচন কমিশন এসআইআর পদ্ধতি একটা বড় পদ্ধতি। এসআইআর পদ্ধতিকে বিজেপি তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার জন্য এটা বিরোধীরা বলছে, বিরোধী বলতে শাসক দল বলছে। আমরা দেখেছি এসআইআর পদ্ধতি নিয়ে বিরোধীরা বলেছে, মানে শাসক দল বলেছে বিরোধী তাদের কোনো সমস্যা নেই, যেটা সমস্যা তাদের পদ্ধতিকরণ দিক। যে পদ্ধতিকরণ দিক এত বড়, মানে এতই রাস্ট্রেশন হচ্ছে, সেখানে এসআইআরটা কি বুমেরাং হয়ে যাচ্ছে না বিজেপির কাছে? আমার প্রশ্ন আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে, হিন্দু ক্ষেত্রে হ্যাঁ, যেমন বিজেপি বলছে, পাশাপাশি বিমলবাবু বললে হিন্দু ক্ষেত্রে হ্যাঁ বিজেপির কাছে ইস্যু, তাহলে আমার বিমলবাবুর কাছে ইস্যু স্বাস্থ্য ক্ষেত্রে হ্যাঁ, শিক্ষা ক্ষেত্রে হ্যাঁ, মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষেত্রে হ্যাঁ, ছাত্রদের চাকরি ক্ষেত্রে হ্যাঁ, আপনাদের দল কিছু বলবে সেটা। কিন্তু হিন্দু ক্ষেত্রে হ্যাঁ, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হওয়ার পরেই আমি বুঝতে পেরেছি আমি হিন্দু। এবং আমি এটাও বুঝতে পেরেছি, শ্রমিক ভট্টাচার্য যখন বলছেন বহুত্ববাদের কথা, তখন আমি প্রথম বুঝতে পারলাম ভারতবর্ষ বহুত্ববাদের দেশ, আমার জানা ছিল।
কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখেছি, যেখান থেকে শ্রমিক ভট্টাচার্য পদে আসার পর থেকে যে ঠান্ডা ঘরে যিনি বলছেন বিজেপি চলে যাবে, তৃণমূল মাফ করবে, তৃণমূল চলে যাবে, তৃণমূল থাকবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, শুধু তৃণমূল চলে যাবে বললে কি তৃণমূল চলে যাবে? তার সাংগঠনিক জায়গা বিজেপিকে শক্ত করতে হবে। বিজেপির সাংগঠনিক জায়গাটা বড় প্রশ্নের জায়গা। বিজেপি ভার্চুয়ালি অ্যাক্টিভ, নট অ্যাকচুয়ালি অ্যাক্টিভ। বিজেপি, আমার যেটা মনে হয়েছে, বিজেপির ভার্চুয়ালি সাংগঠনিক শক্তি প্রয়োগ করছে, বিজেপি অ্যাকচুয়াল কোন সাংগঠনিক শক্তি নেই। কি হতে পারে যদি পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় 2011-তে যখন বদলা নয় বদল চাই রাজনীতির প্রেক্ষাপটে শুরু হলো, তখন বামেদের আগ্রাসনের বিরুদ্ধে মানুষ ভোট দিল তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের কোনো অবস্থান সেখানে ঠিক ছিল না। আমরা সেই তৃণমূলের মঞ্চে আবার রাজনাথ সিংকে দেখলাম। এই বাংলার একটা অভূতপূর্ব মেলবন্ধন রাজনীতি, যেখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস সবাই সমান। বামপন্থীদের অবস্থান তো ছেড়েই দিন, তারা রাম বাম বাম রাম, এই সম্পর্কটা তো রয়েছেই। বরং আজকের দিনে দাঁড়িয়ে যে এই প্রেক্ষাপটগুলোকে বিজেপিকে ক্লিয়ার করতে হবে মানুষের। আমরা যাব তন্ময়বাবু ফিরবো আপনার কাছে। তন্ময়, যাব আমরা সৌজিত বাবুর কাছে। সৌজিত বাবু, আপনাকে কিন্তু অনেক কটা প্রশ্নের মুখে রাখলেন তন্ময় বাবু এবং আমাদের তৃণমূল থেকে যিনি এসছেন বিমল বাবু, আপনি কি বলবেন? আমি কথাটা না খুব একটা ক্লিয়ার ছিল না, তো যেটুকু আমি বুঝতে পারলাম, উনি বলছে যে সেটিং তত্ত্বের কথা বলছে। দেখুন, এইটা একটা, যারা আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি ছাড়া তৃতীয় শক্তি, তারা এই প্রচারটা করে যাচ্ছে। এই কেন্দ্রীয় সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই ইডি বা সিবিআই পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীকে জেলে পুরছে দুর্নীতির দায়। কোনো সেটিং থাকলে সেটা সম্ভব না। এবং দেখুন, সবাই কিন্তু জামিনও পেয়ে গেল। সেটা হলো বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলুন, এভাবে দুর্নীতি রন্ধে রন্ধে ভরে গেছে। 26,000 শিক্ষকের চাকরি দিয়েছে হাই স্কুলে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাকরি যায়নি হয়তো, কিন্তু আদালত সাথে সাথে জাজমেন্ট এটাও বলছে যে দুর্নীতি হয়েছে, এটা পরিষ্কার। সুতরাং যেখানে মানুষ, প্রতিনিয়ত মানুষের মৃত্যু হচ্ছে, পুলিশি রাজ চলছে একটা, সেই জায়গা থেকে প্রচুর লোকের, সাধারণ, শুধু বিজেপি নই, আমরা সাধারণ মানুষের মধ্যে একটা ইচ্ছা ছিল যেখানে যাতে রাষ্ট্রপতি শাসন অবিলম্বে জারি করা যায়, সঠিক আইন শৃঙ্খলা মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি ঠিক এটার বিপক্ষে, গণতান্ত্রিক ভাবে ইতিহাসের সরকারকে ফেলে দিতে তারা চায় না, এবং সেটা পশ্চিমবঙ্গের জন্য না, সারা। এবং আরেকটি কথা আপনাকে বলি সাথে, যে আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার কিভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে প্রগতিশীল সরকার প্রগতি হচ্ছে। আজকে দেখুন, অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম অর্থনীতি বিশ্বের মধ্যে ভারতবর্ষ। একটা স্পেকট্রাম নাই, একটা কোলগেট নাই, একটা কমনওয়েলথ গেমসের মতো স্ক্যাম নেই যে সরকার বলতে হবে না। আজকে প্রতিরক্ষায় ৪র্থ স্থানে বলা হচ্ছে। এই যে প্রগতি, এই উন্নয়ন, দেশের উন্নয়ন, বিগত কয়েক বছর মোদী সরকারের যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে, ঠিক পশ্চিমবঙ্গ, আমরা দুর্ভাগ্য আমাদের বাঙালিদের, ঠিক পশ্চিমবঙ্গ ঠিক তাল না মিলিয়ে উল্টো দিকে আসছে। আজকে অর্থনীতি পিছিয়ে পড়ছে, পার ক্যাপিটাল ইনকাম আজকে দেখেন রাজ্যের মধ্যে যে স্থান ছিল পশ্চিমবঙ্গের, আজকে প্রচুর নেমে চলে আসছি আমরা। আমাদের পরে মানে খুব কমই একটা বিহার এবং একটা রাজ্য রয়েছে। এছাড়া এইসব সমস্ত কিছু বলছি আপনাকে, তাতে করে আজকে দেখে আপনি পশ্চিমবঙ্গের আনাচে কোনাচে যেখানে ঘুরবে, ছোটবেলা চায়ের দোকান, প্রাইমের বাসে, সবাই মানুষ বিতর্কিত সরকার থেকে। এই সরকার থেকে মানুষের কিছু চাহিদা মেয়েছে, উন্নয়ন হয়নি, দুর্নীতিতে রন্ধে রন্ধে ভরে গেছে, মানুষের সুরক্ষা নাই, পুলিশি রাজ চলছে। এই অবস্থা থেকে মানুষ এই স্বৈরাচারী সরকারকে নিস্তার পেতে চায়, এবং ঘরে ঘরে মানুষের মধ্যে আলোচনা এই সরকার থেকে, স্বৈরাচারী সরকার থেকে নিস্তার পেতে পারে, এই নিস্তারের জন্য যাচ্ছে। এবং প্রগতির সাথে তাল মিলিয়ে আগামীতে যাতে কর্মসংস্থান হয়, যুব সমাজ কাজ পায়, নারীদের সুরক্ষা হয়, সুরক্ষিত থাকে সমাজের নারীরা, এই নিয়ে চলছে। একটা খুব সিগনিফিকেন্ট কথা বলছিলেন আমার আগে পুরোহিত বক্তব্য বলছিলেন, হিন্দুত্ব। সত্যি তো, এটা বলতে তো অস্বীকার করার জায়গা নেই। আমরা দেখেছি তো, ইকো হচ্ছে না, একটা হিন্দু দোকান বাড়িতে অত্যাচার করা হয়েছে,
কিভাবে আপনাদের রামনবমীর মিছিলে কিভাবে ঢিল মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আমরা প্রত্যক্ষ করেছি, পশ্চিমবঙ্গের বাঙালিরা প্রত্যক্ষ করেছে। এবং সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে মুর্শিদাবাদে শামশেরগঞ্জে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এই ওয়াকআপের আন্দোলন করতে গিয়ে কিছু লোক কিভাবে তাদের দিনের আলোতে ভালো অস্ত্রে তুলে মারলো। আমরা দেখেছি হিন্দু কিভাবে নির্যাতিত, অসুরক্ষিত। রাতের বেলা হিন্দু গ্রামে আক্রমণ করার পর সশস্ত্র মা বোনেরা মুর্শিদাবাদের নদীতে গিয়ে মালদাতে গিয়ে একটা স্কুলে শিবির খুলে আশ্রয় নিয়ে বহুদিন ছিল। আজকে হিন্দুরা অসুরক্ষিত। আমি চাই এমন একটি সরকার আসুক যে সমাজে দলমত ধর্ম নির্বিশেষে সকলে সুরক্ষিত থাকুক, সরকার তার রাজধর্ম পালন করুক। কিন্তু এই সরকার, বর্তমান সরকার, শুধু ভোটের জন্য বাংলাদেশের প্রত্যেক লোক নিয়ে এসে ভোটার কার্ড আদায় করে দিচ্ছে। এবং উনি এর কথা বলছেন সঠিক কাজ করা হয়েছে ইলেকশন কমিশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় না, এটা অ্যাবসলিউটলি একটা স্বাধীন স্বতন্ত্র দপ্তর ইলেকশন কমিশন করছে, তো সঠিক করছে। প্রচুর হাজার বাংলাদেশি ঢুকে এসে এখানে। সৌজিৎ তোমার কাছে ফিরবো, বিমল বাবু কিছু বলতে চাইছেন। বিমল বাবু। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, বলার তো কোটি কোটি কথা রয়েছে, আমরা তো সকাল সন্ধ্যা বলি, গ্রামগঞ্জে প্রত্যেকটা দোকানে এবং চায়ের দোকানে থেকে সমস্ত জায়গাতেই বলি। দেখুন, এখন একটা কথা খুব ট্রেন্ডে আসছে যে অমৃতকাল চলছে। কবে থেকে? 2014 সাল থেকে। আমরা বলছি গরলকাল, এটা অমৃতকাল নয়, গরলকাল চলছে ভারতবর্ষে। যেখানে ভুখা ইন্ডেক্সে ভারতবর্ষ 123 নম্বরে সারা পৃথিবীতে, যেখানে 2014-তে 87-এ ছিল, এবং কারাপশনের দিকে 105 নম্বরে। এটাই তো মোদির কাছে অমৃতকাল। আজকে যদি বলেন, কিছুক্ষণ আগে দাদা বললেন যে তৃতীয় অর্থনীতির দেশ, আজকে আদানির আম্বানির উন্নতিকে, তাদের অ্যাসেট বৃদ্ধিকে যদি এটা ভারতবর্ষের উন্নতি হয়, তার কারণ একটা 50 কোটি টাকার কোম্পানি 2014 সালে আজকে প্রায় 5000 কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। তো সেটা যদি ভারতের উন্নয়ন হয়, তাহলে সেই উন্নয়ন তো আজকে আধ পেটা খেয়ে, খালি পেটে তো ভারতবর্ষের 80 কোটি জনগণকে থাকতেই হবে। এবং শুধু তাই নয়, 56 इंची व्यक्ति सीना फाड़ के बोलছে, हमने भारतवासियों को 80 करोड़ आदमियों को 5 किलो गेहूं, 5 किलो आटा दिया, चाना दिया। আর আজকে আপনি তৃতীয় বিশ্বের মানে তৃতীয় অর্থনীতির কথা বলছেন। লজ্জা থাকা উচিত এই নরেন্দ্র মোদী। কিন্তু আমরা একটা কথা বলছি যে দেখুন, জনসাধারণকে পরিষেবা দেওয়াই একটা রাজনৈতিক দলের প্রধান কাজ হতে পারে। আজকে বিজেপি পার্টি, নরেন্দ্র মোদী, তিনি তার কোনো জনসেবা করছেন না, তিনি প্রভু সেবা করছেন। 2014 সালে যার প্লেনে করে দিল্লিতে প্রবেশ করেছিলেন, এই আদানি প্লেন ভাড়াটা করে দিয়েছিলেন, তার জন্য তো দায়বদ্ধতা, কর্তব্য থাকে, তো সেই কর্তব্য পালন করছেন। এটা ভারতবর্ষের 140 কোটি মানুষের কিছু আসে যায় না। আমরা বলছি দেখুন একটাই কথা, পশ্চিমবঙ্গের ব্লাড আলাদা। পশ্চিমবঙ্গের একটা গান এখনো পর্যন্ত মানুষের মনে, আপনার মনেও বাঁধে, সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পশ্চিমবঙ্গ একলা চলবে, সেটা সুপ্রিম কোর্টে দেখিয়ে দিয়েছে। এসআইআর এর বিরুদ্ধে আমরা দেখিয়ে দিয়েছি। যেইভাবে সারা ভারতবর্ষের কোন রাজ্য, কোন ডবল ইঞ্জিন, সিঙ্গেল ইঞ্জিন কেউ যেখানে মুখ খোলেনি, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা রূপ ধারণ করে তার দেশবাসীর সন্তানদেরকে বাঁচিয়েছেন, বাঙালিদেরকে বাঁচিয়েছেন। এই দুর্গার কথা বলেছেন আপনাদের আরএসএস। যদি সেটা বলেও থাকে, দুর্গা মানে এই না, দুর্গা হচ্ছে অসুর বিধান করার জন্য। আজকে বিজেপি যেভাবে সারা দেশে এবং বাংলাতে রাজধানী শুরু করেছে, তাদেরকে আমরা নিধনের কথা বলছি না, শেষ করার কথা বলছি না, তাদেরকে আমরা বলছি তোমরা গণতান্ত্রিক প্রসেসে আসো। আজকে দেখুন গণতন্ত্র কি করে আজকে ভুলুণ্ঠিত হচ্ছে। গণতন্ত্রের যে ধারক বাহক ইলেকশন কমিশন, তার মাধ্যমে ইলেকশন কমিশনের কি এত দায় পড়েছিল যে ডবল ইঞ্জিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নামে ক্যাডার ঢুকিয়ে দিতে হবে। কিন্তু ইলেকশন কমিশন সেইখানে নিজে আইন প্রণয়ন করে, আইন পাল্টে দিয়ে কিন্তু এই কাজটা করেছেন।
আজকে আমরা বলছি দেখুন একটাই, আজকে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী, শিশু সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী থেকে সর্বপ্রকার ভাবে আমরা রয়েছি। আজকে স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা, আমাদের কাছে এমনও ডেটা আছে একটা ফোনে 5,000। আয়ুষ্মান ভারতের কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্যসাথী নয়, কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান একটা ভারত। ফোন নাম্বারে 5,000 জন, সমস্তটাই লুট হয়ে গেছে। তো আমরা বলছি যেইভাবে দেশ জুড়ে লুট চলছে, এই লুটকে ঠেকাতে হবে। এর জন্য আমরা বলবো যে বিজেপি কে শক্তিশালী না করে আপনার মতন লোক দাদা নিজের সাথে নিজের মেরুদণ্ডকে কতদিন বিক্রি করবেন উল্টো পাল্টা কথা বলে। আজকে আপনি যেই বাংলাতে রয়েছেন সেই বাংলাতে বলছেন রোহিঙ্গা। আরে বিজেপি ইলেকশন কমিশনের ধরার দরকার নেই, আপনি 5টা রোহিঙ্গা ধরে দেখান না, যে এই যে আমি 5খানা রোহিঙ্গা ধরলাম, এই দেখো রোহিঙ্গা। তো আজকে অমিত শাহ যেভাবে ঝাঁসা দিচ্ছে, ঝাঁসা দেখে বিহার को লুট लिया, কিন্তু এটা পশ্চিম বাংলা জীবনে সম্ভব হবে না। সৌজিত কি বলবেন? এর জন্য আমরা বলবো যে কাম অন দ্য রাইট ট্র্যাক এন্ড ট্র্যাক বিমল বাবু আসছি বিমল বাবু, মানুষের পাশে। বিমল বাবু ওনাকে 5টা রোহিঙ্গা ধরতে বলেছেন, উনি কি বলবেন? সৌজিত বাবু কি বলবেন? হ্যাঁ বলছি প্রথমে বলি আপনাকে, এই যে উনি বলছেন না রোহিঙ্গা এবং ঘুষপটি যারা অনুপ্রবেশকারী, এদেরকে বিচরণ যাতে সহজ হয় তার জন্য আজকে 450 থেকে 500 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, যেখানে কেন্দ্রীয় সরকার কাঁটাতারে বেড়া দিতে পারছে না, একাধিকবার রাজ্য সরকারকে বলা সত্ত্বেও এইসব এলাকায় জমি হস্তান্তর করেনি রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার চায়, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিপেন্ডেন্ট এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপর। এরা চায় যে কাঁটাতারে বেড়া কম হোক, যাতে সহজে পর থেকে আসতে পারে এবং এই ভোটারের সংখ্যা বাড়ানো যেতে পারে। এবং এই এসআইআর একমাত্র সঠিক রাস্তা, যেখানে অনুপ্রবেশকারীরা অলরেডি হাজার হাজার অনুপ্রবেশকারী প্রচুর এখান থেকে পালিয়ে গেছে। এবং বাকি যারা বলছে না রেজিডেন্ট ডিসক্রিমিনেন্সি, এখানে কাজ এটা। এবং উনি যেটা বললেন সত্যি লজ্জা লাগছে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা লাগে। শুধু পশ্চিমবঙ্গে তো এসআইআর হচ্ছে না, এই এসআইআর আরো অন্যান্য রাজ্যেও হচ্ছে। পশ্চিমবঙ্গের এসআইআর দেখুন, ইলেকশন কমিশন যারা এসআইআরটা করছে, এদের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, এদের কোনো আলাদা এমপ্লয়িজ নাই যাদেরকে অ্যাপয়েন্ট করবে কাজের জন্য। এদেরকে ডিপেন্ড করতে হয় রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের উপর। এবং একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে, যেখানে সুপ্রিম কোর্ট বাধ্য হলো যে এই যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সিকে সঠিকভাবে নিয়ে কাজ করার জন্য জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হলো। 250 জন জুডিশিয়াল অফিসার আজকে থেকে কাজে নেমেছে এই সমস্ত কাজগুলো করার জন্য। তার মানে কি, সহযোগিতা করছে না রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছে, ইলেকশনের কমিশনের যে গাইডলাইন বা যে ডাইরেকশন, সেই সঠিকভাবে কাজ করছে না, অসহযোগিতা করছে। এবং এর জন্য সুপ্রিম কোর্ট বাধ্য হলো জুডিশিয়াল অফিসারকে কাজে নামাতে। এটা বাংলার লজ্জা। আর উনি যে বলেন স্বাস্থ্যসাথী, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো, আপনি যদি পশ্চিমবঙ্গের পেপারগুলো পড়েন, প্রত্যেক দিন নিয়ম করে বাংলার বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে। স্বাস্থ্যসাথী কার্ড আজকে প্রায় অচল পয়সার মতন হচ্ছে। অনেক তৃণমূলের নেতারা রয়েছে, নাম বলতে চাই না, যারা বড় বড় নার্সিংহোমের মালিক বা ডাইরেক্টর রয়েছেন, সেখানে স্বাস্থ্যসাথী অ্যাভয়েড করা হচ্ছে। স্বাস্থ্যসাথী দেওয়ার পরও একটা অংশ টাকা তাদের ডিপোজিট করতে বলা হচ্ছে, নইলে স্বাস্থ্য চিকিৎসা শুরু হবে না এই জায়গায়। আর আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি আছে? পশ্চিমবঙ্গের কোন মানুষ, তাদের একটু সামর্থ্য আছে, তারা কেউ চিকিৎসার জন্য বাংলায় পড়ে থাকে না। একটু কিছু কমপ্লিকেশন হলে তারা বাংলা বাইরে ব্যাঙ্গালোর যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, দিল্লি যাচ্ছে। এবার আপনি বলুন, এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে আপনি কি করবেন? যাও চেন্নাইতে একটি হাসপাতালে কিছুদিনের জন্য শুরু হয়েছিল স্বাস্থ্যসাথী সুবিধা পাওয়া, সেটা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে, নার্সিং হসপিটালে হাজার হাজার লক্ষ টাকা বাকি পড়ে আছে স্বাস্থ্যসাথীর নামে, পশ্চিমবঙ্গ সরকার মেটাতে পারছে না। দেউলিয়া হয়ে যাওয়ার জায়গায় পৌঁছে গেছে এই সরকার। আজকে দিয়ে দিতে হলে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যদি 25% দিয়ে দিতে হয়, সেই ক্ষেত্রে যারা ভাতা আছে, ভাতা বন্ধ হয়ে যাবে, সরকারের ভাতা দিতে পারবে না। এই জায়গা থেকে এই স্বাস্থ্যসাথী বন্ধ হওয়া উচিত এবং অবিলম্বে আয়ুষ্মান ভারত
চালু হওয়া উচিত, যেটি সারা ভারতবর্ষ ব্যাপী আপনার কাজে দিবে এবং উপকার পাবে সাধারণ পরিষেবা যারা পেশেন্ট রোগী যারা রয়েছে চিকিৎসা করতে যাবেন। আমি যাব তন্ময় বাবুর কাছে। তন্ময় শুনতে পাচ্ছ? তন্ময় শুনতে পাচ্ছেন? কি বলবেন? আপনি দুজনের বক্তব্যই শুনলেন খুব মন দিয়ে। দেখুন, দাদা দিদি সিটিং এর তত্ত্ব, দাদা বলবে দিদিকে দেখো, দিদি বলবে দাদাটাকে দেখো, এটা দিয়ে তত্ত্ব কিছু বলার নেই। বিরোধিতা স্ববিরোধিতা থাকবে, দাদা দিদির দিকে ঝোল টানবে, দিদি দাদার দিকে ঝোল টানবে, মাঝখানে কিছু মানুষ অতীতভাবে বিমল বাবু এবং আমাদের বিষয়টা রাজায় রাজায় যুক্ত হয় হিংসার পানি যায়। আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে যারা প্রেক্ষাপটে বসে যারা মানুষের কথা বলার চেষ্টা করছে, যারা গণতন্ত্রের চেষ্টা করছে, তারা কিন্তু আজকের বাস্তব। আমি সব থেকে অবাক হচ্ছি বিমল বাবুর একটি কথাতে, 2011 থেকে আজ 15 বছর একটি সরকার শিল্পকে তাড়িয়ে 15 বছর বাংলার মধ্যে বসে তারা ভাতার রাজনীতি করছে, তারা বড় বড় কথা বলছেন। সেখানে বিমল বাবুদের মতো মানুষ তারা তৃণমূলের হয়ে কথা বলছেন এবং বলছেন বদলা নয় বদল চাই, 26-এ দিদিকে চাই। তো দিদিকে তো চাই, তো বিমল বাবু দিদিকে যাওয়ার জন্য কি দিচ্ছেন সেটা একটা কর্মসূচি এবং সময়সূচি সবই দিয়েছেন, এবং একটা বিয়ে বাড়ি মেনু কার্ডের মতো, বুঝেছেন? আমি স্বাস্থ্যসাথী থেকে মৃত্যুর সাথে সব দিয়েছি, কিন্তু টাটাকে তাড়িয়েছি, অ্যান্থেলেটকে তাড়িয়েছি, আবার বিজেপিকে নিয়ে সৌহার্দ্যতা করেছি। এই যে একটা ফ্যালাসি, এই যে একটা মিথ্যে প্রচার, হ্যাঁ, খালি বিমল বাবুরা বললেন না মিথ্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পটা বললে ভালো লাগতো, তো বিমল বাবুরা কেন বললেন না আমার জানা নেই। এই যে একটা অদ্ভুত মানুষের মধ্যে যারা মিথ্যে প্রচার, এবং আমরা আগে কি দেখেছিলাম 2014 না খাউঙ্গা না খানে दूंगा, हाँ खाऊंगा तो आजादी को खाने दूंगा, और उसके बाद जो बटेगा हम खाए, सबको हम कालाधन वापस करके 15 लाख करके देगा, कुछ दिया नहीं दिया, सब जुमलाबाजी है, नहीं दिया। তো বিমল বাবুরা কি বলছেন? এই ইস্যুটাকে নিয়ে 2026-এ জুমলা সরকার বলছেন। তো জুমলা তো ভাই বোন দুজনে একসাথে, যারা তৃণমূল থেকে হায়ার করে, তারা কোনো সৈন্য নিয়ে যুদ্ধ জেতার চেষ্টা করে, এলো কি হচ্ছে তৃণমূলের লোক, তারা আবার চেষ্টা করে পশ্চিমবঙ্গে বক্তব্যে আসবে। এর থেকে কোনো হাসি কিছু হতে পারে না। যারা বলছে হিন্দুত্ববাদের কথা, যারা বলছে ভ্রাতৃত্ববাদের কথা, তারাই একসময় গিয়ে গোমাংস ভক্ষণ করে এসেছে। তারা বলুন, আজকে যিনি বিজেপি থেকে এসেছেন অস্বীকার করতে পারবেন না। কখনো শ্রমিক ভট্টাচার্যকে হিন্দুত্ব ঠেকাতে গিয়ে বলতে হচ্ছে বহুত্ববাদের কথা, আবার শুভেন্দুকে বলতে হচ্ছে হিন্দুত্ববাদের কথা। তো বিজেপির ন্যারেটিভটা কোনটা? বাংলার জনগণ না হিন্দু? সনাতনী সৃষ্টি হওয়ার পর থেকে অনেক যুগ থেকে সনাতনী আছে, সনাতনী দা প্ল্যাটফর্ম, সনাতনী নতুন করে বাঁচার জায়গা নেই। বলুন, সনাতনী মনস্ক মানুষ, গণতন্ত্রের মানুষ মারা গেছে, তারা খাতরে মে হ্যায়, সাধারণ মানুষ খাতরে মে হ্যায়, আমি খাতরে মে হ্যায়, আপনি খাতরে মে হ্যায়, যে কাছের ঘরে বসে ঢিল মারছেন সেই কাছের ঘরটাও খাতরে মে হ্যায়, সেটা বলুন, বলার জিগার রাখুন। আর বলছেন রাজা কাপড় কোথায়? রাজা, যে রাজা আসে রাজা যায়, শুধু পোশাকের নাম বদলায়, শুধু পোশাকের জাত বদলায়, রাজার কাপড় গুলো ছিল না, থাকবে না। তাই জন্য বিমল বাবুরা যে উৎসাহ প্রচার করছেন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গণতন্ত্র এবং সম্ভব নিয়ে খেলার চেষ্টা করছেন, বিরত থাকুন। বাংলার মানুষ আগামী পর্যন্ত আপনাদের ছেড়ে কথা বলবে না, এটুকুই বলুন। বিমল বাবু, সৌজিৎ দুজনকে কিন্তু প্রচুর প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন তন্ময়। বিমল বাবু, আগে আপনার কাছে যাব, কি বলবেন? দেখুন, যেটা নারী সুরক্ষার কথাটা বিজেপির দাদা কিছুক্ষণ আগে বললেন, আমি বলবো দাদা 2014 থেকে তো আপনাদের সরকার এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এনসিআরবি রিপোর্টটা দেখে নেবেন, আমরা আর বেশি কিছু বলতে চাই না। আজকে দেখুন, একটা দল বিজেপি পশ্চিমবঙ্গে খালি বদলা করে যাচ্ছে, বলছে মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে ভাগিয়ে দেব, বাংলাদেশে চ্যাংদোলা করে পাঠাবো, যেখানে মুসলিম দেখবেন 5 টাকা যদি তার টোটো ভাড়া হয় 3 টাকা দেবেন। আজকে দেখুন, মুসলিমের দোকান থেকে কিনবেন না, মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, কিন্তু বিজেপির আবার মাইনরিটি সেল আছে। তো এই যে একটা হাস্যকর সিনারিও তৈরি করছেন তারা, এটা বাংলার কৃষ্টি কালচার নয়। বিমল বাবু, একটু মাফ করবেন, আপনাদের দলটা হচ্ছে একটা সুগার ফ্রি মিষ্টির মতো, বলুন।
শুন, আমরা বলতে চাইছি যে এটাই, যে শিল্প মানে খালি টাটা নয়। আজকে টাটা তৎকালীন বামফ্রন্টকে ঘুষ দিয়ে করে দিয়েছেন, অ্যান্সিলারি টাটা হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিমলবাবু বাংলার মানুষকে বিভ্রান্ত করার আগে ভাবুন। বিমলবাবু, তৃণমূল সরকারের আমলে কোন শিল্প এসছে একটু বলুন তো। আমরা সেটাই বলছি যে টাটা মানেই শিল্প নয়। তার কারণ টাটা যেভাবে ল্যান্ড গ্র্যাব করেছিল, তোলা শিল্প আছে, স্কয়ার ফিট শিল্প আছে, ঘাটাবাড়ি শিল্প আছে। টাটা যেভাবে ল্যান্ড গ্র্যাব করেছিল, সুপ্রিম কোর্টের অর্ডারে চাষিরা তাদের ল্যান্ড পেয়েছে। এবং শুধু তাই নয়, আমরা এই টাটাকে ভাবিনি যে এই টাটা 42,000 কোটি টাকা ঋণ নিয়ে 779 কোটি টাকা বিজেপিকে ডাইরেক্ট ফান্ডিং করে এবং বিজেপির অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢোকে। এই চান্দা দো ধান্দা দো, এই টাটাকে পশ্চিমবঙ্গ চাইনি। এবং 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার একটা পলিসি নিয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের কোন শিল্প যাতে এখানে না গড়ে ওঠে, এর জন্য পরিবেশ মন্ত্রণালয় সেইভাবে। ঠিক আছে, এখন নয় বিমলবাবু, 2014 থেকে কেন্দ্রে বিজেপি সরকার, তার আগে তো কংগ্রেসের সরকার ছিল 2006 পর থেকে। 2007 থেকে আপনি বলুন যে পশ্চিমবঙ্গের এই অবস্থা কেন? টাটারা পশ্চিমবঙ্গ থেকে চলে যাবার পর থেকে, সিঙ্গুর আন্দোলনের ফলে যে টাটারা চলে গেল, গুজরাটে শিফট করে গেল, তারপরের থেকে পশ্চিমবঙ্গের শিল্প কোথায়? এটা জাস্ট আমি এক শব্দে পুরো কাহিনীর খেল খতম করে দিচ্ছি। সেটা হচ্ছে 2011-তে এরা যখন ছেড়ে গেছিল, আমাদের মা মাটি মানুষের সরকারের উপরে 2 লক্ষ কোটি টাকার একটা বোঝা দিয়ে গেছিল। সেই 2 লক্ষ কোটি টাকা বর্তমানে শোধ হয়ে গেছে। এবং এইটাই প্রমাণ করে যে জিএসটি কালেকশনে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 6th র্যাঙ্ক করছে বর্তমানে। আজকে এই বিজেপির দাদাকে দেখে নিতে বলবো। তো আজকে আমাদের এখানে শিল্প এবং আর্থসামাজিক ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গের ঠিক না থাকতো, তাহলে আজকে এত জিএসটি কালেকশন হতো না। এইখানে জোর করে কারোর থেকে টাকা নেওয়া হয় না। কিন্তু আজকে এই জিএসটির টাকা বাংলার পাত্র 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র ফিরিয়ে দিচ্ছে না। মোদী সরকার কেন দিচ্ছে না? আজকে বাংলার 10 কোটি মানুষ জিজ্ঞেস করছে। এই ভয়তেই তো রাস্তায় নামতে পারছে না। তার জন্য ইডি সিবিআই ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছে বাংলা দখল করার জন্য। জেলা রাস্তায় বেরোলেই তো বলবে আমার টাকা কোথায়, রাজা আমার টাকা দাও। তো ঘটনাটা হচ্ছে, দেখুন আজকে গালগটিয়া ইউনিভার্সিটিতে যে এআই সামিট হলো, গালগটিয়াতে এত গালভরা গল্প হয়েছে। 16 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে নিয়ে বসেছেন, তার মধ্যে 13 জন ফেক। আজকে গ্লি, মুভিরা আর একটা কোম্পানি যারা আমেরিকান কোম্পানি, এই 3টে বাদে যেগুলো আছে অনলাইনে আপনার কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো কাস্টমার নেই, কোনো ইউজার নেই, কোনো ব্যালেন্স শিট নেই, কিচ্ছু নেই। তো দেখুন এইখানেও একটা এআই ঝাঁসা। আজকে ঝাঁসা প্রধানমন্ত্রী বসে আছে ভারতবর্ষ স্টেটে। ফিরবো আপনার কাছে ফিরবো বিমলবাবু, আপনার কাছে ফিরবো। টুরিস্ট পিএম, দেশ যখন বিপদে, মোদি তখন বিদেশে। এই বিজেপি চলছে এইখানে। আরে সিনা হ্যাঁ তো ডাটকে লড়াই করো। ফিরবো বিমলবাবু ফিরবো আপনার কাছে। বিমলবাবু ফিরবো। সৌজিত কি বলবেন? কথাগুলো ঠিক শোনা যাচ্ছে না, খুব ইকো হচ্ছিল। বিষয়টা বলুন একটু। বিষয়টা যে মোদী সরকারের কে উনি সমালোচনা করলেন যে পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে, পশ্চিমবঙ্গের শিল্প আসতে দিচ্ছে না কেন্দ্র সরকার। শিল্প নিয়ে কথা হচ্ছে। আমি বলি আপনাকে, উনি একটা কথা আমি শুনতে পাচ্ছিলাম, সেটা উনি বলছেন টাটা শুধু শিল্প নয়। উনি সঠিক বলছেন, টাটা একাই শুধু শিল্পপতি নয় বা শিল্পগোষ্ঠী নয়, প্রচুর রয়েছে এরকম। কিন্তু সমস্যা হলো টাটাকে সিঙ্গুরে এসে এই বাংলায় জেল ফেস করতে হয়েছে ভাবে, মানে অলমোস্ট শেষ হয়ে যায় আপনার ফ্যাক্টরি ছেড়ে চলে যেতে, জমি টমি নেওয়ার পর ছেড়ে চলে যেতে হয়েছে। এইটা একটা বার্তা সারা ভারতবর্ষ শিল্পপতির কাছে গিয়েছে যে বাংলার কাছে কি চলছে। আমি বলছি আপনাকে, এই তো একটা বিষয়, টাটাকে কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা দেখছে। এবার আপনি বলুন কোন শিল্প গোষ্ঠী তারপরে বাংলায় ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে? এছাড়া বাংলার যে বর্তমান অবস্থা, ভাবে তৃণমূলীরা
তোলাবাজি করছে, কাটমানি করবে। কোনো একটা অসুবিধা হয়েছে, বোধহয় লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ কেউ আছে কি লাইনে? আমি শুনতে পাচ্ছি না। কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে। আমরা কিন্তু আলোচনা করছিলাম নজরে বাংলা নির্বাচন। বাংলায় কিন্তু 28 তারিখ সেখানকার যে মূল নির্বাচনী তালিকা, ভোটার লিস্ট বেরোনোর কথা, তারপরেই কিন্তু যে কোনো সময় ভোট ঘোষণা হতে পারে। পশ্চিমবঙ্গে ভোটমুখী পশ্চিমবঙ্গ, কুমারগ্রাম থেকে কাকদ্বীপের মানুষ কিন্তু ভোট দেবেন। কুমারগ্রাম হলো একদম আলিপুরদুয়ার জেলার একদম শেষ প্রান্ত, আসাম সীমান্ত। আর কাকদ্বীপ হলো একেবারে বঙ্গোপসাগরে গিয়ে যেখানে ঢেউ ঢেউ খাচ্ছে সুন্দরবনের কাকদ্বীপ। 294টি আসনের মধ্যে এখন অবধি কিন্তু সংখ্যা হিসাবে এগিয়ে, 2021-এর হিসাবে এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যের পরিবর্তন 2021-এর পরে একাধিক ঘটেছে। 2021-এর পরেই কিন্তু শিক্ষা দুর্নীতি নিয়ে 2022-এ কিন্তু শিক্ষা দুর্নীতি সামনে আসে এবং সেখানে কিন্তু তা নিয়ে তৃণমূল সরকারের সেকেন্ড ইন কমান্ড, সরকারের সেকেন্ড ইন কমান্ড তৎকালীন শিল্পমন্ত্রী এবং তার আগে ইনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তথাকথিত তিনি কিন্তু দলের মহাসচিব, সেই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন, সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। শুধু পার্থ চট্টোপাধ্যায় না, একাধিক বিধায়ক কিন্তু জেলে গেছেন। বিভিন্ন আদালতের রায় এখন বেশিরভাগই বাইরে, দু একজন ভেতরে আছেন। জীবন কৃষ্ণ সাহা ভেতরে, এছাড়া মানিক বাবুরা কিন্তু ছাড়া পেয়েছেন। এই যে শিক্ষা দুর্নীতি সামনে এসছে, সেটা ঘটতে না ঘটতে একের পর এক দুর্নীতিতে কিন্তু জর্জরিত হয়েছেন, অভিযোগের তীরবিদ্ধ হয়েছেন, একদম সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন, এই নির্বাচনটা কোন দিকে যাবে? মানুষ কাকে বিশ্বাস করবে? আমরা জানি একটা সময় কিন্তু বামদের দুর্গ যাকে বলা হতো, সেই বাম দুর্গকে কিন্তু ফাটল ধরিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই সেই ফাটলের পেছনে ছিল কিন্তু সেই সিঙ্গুর, সেই নন্দীগ্রাম এখন তৃণমূলের হাতছাড়া। সিঙ্গুর সেই টাটা, যার আলোচনা বিমলবাবু আর সৌজিত করছিল, সৌজিতের মধ্যে লাইনটা কেটে গেছে। তন্ময় বাবু কিছু বলতে চাইছেন? তন্ময়। দেখো সোমনাথ, একটা কথা, বিষয়টা হচ্ছে বাংলার রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছরের যে শাসক, এটা আমরা দেখলাম কিছু মানুষের বা কিছু সরকার বা কিছু পরিস্থিতির টার্গেটেড অডিয়েন্স। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে অল আর লোমপেন, কিছু মনে করবে। এই যে আজকে বলছেন টাকার অধীনে এত টাকা হয়ে যে একটা সমীক্ষা দিচ্ছিলেন না বিমলবাবু, বিমলবাবুকে বড় আমি আবেদন করবো টাটা গোষ্ঠীর সম্বন্ধে এরকম অপপ্রচার করবেন। টাটা এমন একটা গোষ্ঠী যারা দান ধ্যান থেকে শুরু করে ব্যবসাটাকে মনোযোগ দিয়ে করছে এবং ভালোভাবে করেছে, এবং টাটা লাভ্যাংশের বেশিটাই তারা ডোনেট করে দেন। একদম একদম। তো সেখান থেকে দাঁড়িয়ে বিমল বাবুর আজকে 15 বছর শিল্প দাঁড়িয়ে ভাতার রাজনীতি করে, স্কোয়ার ফিটের রাজনীতি করে, তোলাবাজির রাজনীতি করে, কাঠপানির রাজনীতি করে বেশ ভালোই চলছে। তো সেখানে আবার শিল্প এলে দলদাস হিসেবে তো কাউকে রাখতে পারবে না। এই যে প্রশাসনের যে আগ্রাসন, প্রশাসন যে দলদাস, সেটা তো বিপক্ষরা পারবেন না। এই যে জমিদার তত্ত্বের কথা বলছে, তো বঙ্গের জমিদারিত্ব তত্ত্ব তো বিমলবাবুরা উপভোগ করছেন। পাশে ওই যে আগেকার দিন দেখেছিলাম রাজা এবং সম্রাট দিল্লি রাজাকে গিয়ে মাঝে মাঝে ভেট চড়িয়ে আসছেন, পশ্চিমবঙ্গ সুরক্ষিত। এটা বিজেপিও জানে যে তারা সম্রাট এবং যারা তার অধীনে আছেন তারা রাজা। সম্রাট তাদের কালচারটা একটু কর্পোরেট স্টাইলে ঘুরিয়ে নিয়ে এসছে। রাজনীতিতে তো আর মাটির গন্ধটা নেই, কর্পোরেট স্টাইল ঢুকে গেছে। না হলে আরেকটাকের মতো দলকে দুটো দলই ব্যবহার করেছে, এটা ভাবা যায়। যেখানে বামপন্থীদের আন্দোলন আমরা দেখেছিলাম গ্রাম থেকে শহরে ফেরত, এই যে একটা ন্যারেটিভ ছিল, গ্রামের মানুষের যে উদ্দীপনা ছিল, গ্রামের মানুষের সচেতনতা ছিল, আজকে বাঙালি সম্বন্ধে বলতে গেলে বাইরের মানুষ বলে বাঙালি সম্বন্ধে বলতে লজ্জা। তার কারণটা কি? কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এই যে পুরো বিষয়টা। না হলে কখনো কাজী নজরুল ইসলাম মহাভারত লেখেন, কখনো তাহলে কবিতার ছন্দে বলা হয় এপাঙ্গ অপাঙ্গ ঝপাঙ্গ, এবং বিমল বাবুরা কোথায় কি ঝপাঙ্গ ঝপাঙ্গ করেন আমার জানা নেই। তো আজকের দিনে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী গেছিল আপনার ভাতের টিফিন কৌটনির চাবি, এটা যদি কোনো মুখ্যমন্ত্রীর ন্যারেটিভ হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা নিয়ে বিমল বাবুরা কি বলবেন? বিমল বাবু, আমি জানি ব্যক্তিগত স্তরে উনি একজন শিক্ষক, এখন পশ্চিমবঙ্গের শিক্ষার হাল হচ্ছে মাস্টারমশাইরা মিড ডে মিল কি খাবেন এবং ছেলেদের বাচ্চাদের কি মিড ডে মিল খাওয়ানো যাবে, পড়াশোনা শুরু হয়ে যাক। আমি খুব স্বনামধন্য একজন
গায়কের নাম বলছি, নচিকেতা চক্রবর্তী, তিনি বলেছিলেন পয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। তো ভিক্ষাটা মানুষ করছে বিমল বাবুদের মতো কিছু ক্যাডাররা এপাল ওপাল ঝাপাল করে সেই ভিক্ষাটাকে রিলিজ করছেন। তাই জন্য পেছনে দেখবেন বিমল বাবু ব্যাকগ্রাউন্ডটা নীল। তো নীলের আলে দুধে ভাতে ভালো দিয়ে আছেন বিমল বাবুরা। তো সুগ্রীব তার দোসর, বিজেপি সেই অবস্থানে আছে। দেখা যাক 2026 কার্যত ইসাইয়ার যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে তার ফল প্রকাশ করবে, তারপরে বিজেপির অবস্থান পশ্চিমবঙ্গে কি হয়, এটুকুই বলবো। বিমল বাবু শুনতে পাচ্ছেন? বিমল বাবু শুনতে পাচ্ছেন? কি বলবেন বিমল বাবু? বলছি, দেখুন আমরা খালি একটাই কথা বলবো, মানে উনি সেটা হচ্ছে দাঁড়ান এক মিনিট আপনি বলবেন। উনি যে বারবার বললেন তৃণমূল আর বিজেপি মোটামুটি এক, সেটিং তত্ত্ব, সেটা কি আপনি স্বীকার করছেন? কার সাথে সেটিং হবে? আজকে যেইভাবে একটা রাজনৈতিক দল সারা ভারতবর্ষ জুড়ে, বলুন 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 বিমল বাবু। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তার কারণ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কথা বলে, আর বিজেপি ধনপতি পালদের কথা বলে, ধন্না শেঠদের কথা বলে। দেখুন, আমরা একটা কথা বলছি, আজকে মোদি আজকে একটা পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য লাভ লেটার লিখেছে। তো আমরা বলছি সেই লাভ লেটার জুমলা লেটার, ফেক লেটার, কিছুই নেই, পুরো ঝাঁসা। কি যে বিজেপি কে আনুন 2026-এ। আজকে দেখুন, পশ্চিমবঙ্গে প্রবেশ করার পা রাখার ক্ষমতা নেই বলে তিনি লাভ লেটার ছুড়ে দিয়েছেন। এই লাভ লেটার বাঙালি এবং পশ্চিমবঙ্গে চলবে না। আজকে দেখুন, ইলেকশন কমিশনের মাধ্যমে গণতন্ত্রকে যেভাবে আপনারা ঘেটে ঘ করে দিয়েছেন, বাংলার মানুষের জবাবটা চাইবে বিজেপি রাস্তায় নামলে। আর প্রত্যেকটা বিজেপিকে বলবে যে রাজা তোর কাপড় কোথায়, আজকে আমাদের পেটে ক্ষুধা নিবারণ হবে কি করে? ভারত সরকারের কোনো দায়বদ্ধতা নেই, সমস্ত দোষ সবকিছু দায় কি ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের। বিজেপি এত লক্ষ কোটি টাকা জিএসটির নামে চলে যাচ্ছে, তারা একটা আপনি বিমল বাবু বলতে চাইছেন মানে এখন অব্দি তৃণমূল সরকার কোনো ভুল করেনি? ভারতবর্ষকে সম্পূর্ণ মাত্রায় লুট করা চলছে। আমি সঞ্চালক সোমনাথের কাছে অনুরোধ করব, বিমল বাবুদের এরকম অস্বস্তিকর প্রশ্ন করবেন না, নালে কৃষি ভাই কোম্পানি থেকে বিমল বাবুর চাকরিটা চলে যাবে। বিমল বাবু আপনার কিন্তু সরাসরি অ্যাটাক করলেন। বিজেপির সমস্ত কালিমা লুকিয়ে আছে মিস্টার এপস্টিন ফাইলের মধ্যে। আমাদের তো ভেবেই লজ্জা লাগে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপস্টিনের মতো লোকের সাথে, বিশ্ববিখ্যাত কুখ্যাত লোকের সাথে মোদির চোখে বিশ্ববিখ্যাত হবে। এই প্রধানমন্ত্রী গণতন্ত্রের সংসদে দাঁড়িয়ে থাকবে, এখন কেন পদত্যাগ করছে না? সারা বিশ্ব জুড়ে যেখানে পদত্যাগের ঢল নেমে গেছে, আজকে একটা লোক চাইছে যে যেন তেন প্রকারণ, যে নীতিশ এবং নাইডুর মতন যদি চোর থাকে, বিখ্যাত চোর যদি থাকে, এরকম কয়েকটা চোর পেলেই আমি 2047 পর্যন্ত মসনদে থাকতে পারবো। মোদির এখন 76 বছর বয়স, আগামী আরো 25 বছর, মানে কি 100 বছর, এক দশক উনি এই ডিক্টেটরশিপ মানসিকতা ভারতবর্ষ মেনে নেবে না। তার জবাব দেবে আগামী দিনে বিজেপি ভারতবর্ষ থেকে মুছে যাবে। সৌজিত আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি সৌজিত, উনি বরাবরই কিন্তু রাজ্যের ইস্যু মানে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলোচনা, কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের থেকে উনি বাইরে গিয়ে বাড়াবাড়ি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন। কি বলবেন আপনি? আমি তো এর আগে ওনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি আপনাকে বলি যে বিষয়টা নিয়ে বলতে বলতে আমি ডিসকানেক্ট হয়েছিল দুর্ভাগ্যবশত। যে শিল্প কেন আসেনি, এবং এই 15 বছরে মমতা ব্যানার্জির আমলে, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনি, এবং যা টাকা আসছিল তাদের তো সরিয়ে দেওয়া হয়েছে। আপনি ছেড়ে দিন, কোনো শিল্প গোষ্ঠী আসছে না, বড় বড় শিল্প গোষ্ঠী আসছে না। এখানকার রাজনৈতিক পরিবেশ আপনি একটু পিছিয়ে বসুন, আমার মাথা কেটে যাচ্ছে, আপনার মুখটা কেটে যাচ্ছে। সৌজিত একটু পিছিয়ে বসুন। এখানে কিছু বিনিয়োগকারীর উপর যে অত্যাচার হয়েছে
যেভাবে তার ফ্যাক্টরি সৌজিৎ একটু পিছিয়ে বসুন, আপনার মুখ কেটে গেছে, নাক অব্দি কেটে যাচ্ছে, আপনি একটু পিছিয়ে বসুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন ওখান থেকে। যেভাবে কিছুদিন আগে এক বিনিয়োগকারীকে শিল্প গোষ্ঠীকে এই তৃণমূলের যারা তোলাবাজ যেভাবে অত্যাচার করছে, শিল্প গোষ্ঠী আসবে না। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে একদম 2011 সালে যখন মমতা ব্যানার্জি সরকার গঠন করছিল, তার আগে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে একটি ছিল উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাবে এবং কলকাতাকে লন্ডন বানাবে, উনি বলেছিলেন। তো আমরা জানি ট্যুরিজম একটা বড় শিল্প, প্রচুর দেশ প্রচুর রাজ্য শুধু ট্যুরিজমের উপর চলছে, এরকম আছে। কিন্তু দুর্ভাগ্যবশত গত 15 বছর যে তিমিরে ছিল উত্তরবঙ্গের আমাদের ট্যুরিজম, সেই জায়গাতে খেয়ে গেছে। একটা কোনো হোটেলিয়ার, বড় হোটেলিয়ার যারা আছে, কেউ একটা বড় হোটেল করেনি, কোন রকম পরিকাঠামোগত কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং এই যে মার্কেট আপনি দেখবেন এখনো যে আমাদের বনাঞ্চল রয়েছে, উত্তরবঙ্গে বনাঞ্চল, আপনি এখনো গেলে দেখা যাবে কেন ভোরের আলো হয়েছে, উত্তরবঙ্গের টুরিস্টরাই ঘুরে ফিরে আসছে। ভোরের আলো হয়েছে, বিদেশি তো ছেড়েই না, অন্য রাজ্যের টুরিস্টরাও আসছে না। মানে কোনো পরিকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি এখানকার টুরিজমের। আর কলকাতাকে যে লন্ডনের কথা বলছেন উনি, এই গেল বর্ষায় ভেনিস হয়ে গেছিল এবং তাতে করে এত জল উঠছিল শহরের মধ্যে, একাধিক মানুষের প্রাণ গেছে কলকাতা শহরের মধ্যে। ভাবুন আপনি, এই হলো উন্নয়ন। এবং কিন্তু আপনি এটা, আমি বিশ্বাস করি এটা, আমি উত্তরবঙ্গ থেকে যেহেতু আসি, যে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু শিল্প স্থাপনের যথেষ্ট উপাদান রয়েছে। যেমন দেখুন আপনি মালদার, আপনি জানেন আপনারা সকলে, আম খুব বিখ্যাত। এই জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকায় আলু বিখ্যাত, কুচবিহারে রয়েছে, এবং টমেটো, লঙ্কা, এই সমস্ত প্রচুর উৎপাদন হয়। এবং যখন প্রচুর উৎপাদন আমরা প্রায় দেখি, কৃষকরা দাম না পাওয়ার জন্য রাস্তা ফেলে বিক্ষোভ দেখাচ্ছে, এই ধরনের। কিন্তু সেই জায়গা থেকে সেই যে সরকার যদি একটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিছু নিয়ে আসতে পারতো 2-4খানা, তাহলে এই উত্তরবঙ্গের যে যুবক আছে তাদেরকে 1500 টাকা ভাতা নিয়ে এখানে বসে থাকা থেকে কেরালায় কাজ করতে যেতে হতো না, রাজস্থান, উত্তর এবং উত্তর বিভিন্ন জায়গায় রাজ্যে, গুজরাটে কাজ করতে পারতো। সংসার পরিবার ছেড়ে বেশিরভাগ রাজস্থান, কেরালায়। সজিত বাবু, আমাদের প্রোগ্রামের অনুষ্ঠানের সময় মাত্র হাতে 1 মিনিট, আমি লাস্ট তন্ময় বাবুর কাছে ফিরবো। তন্ময় বাবু, পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন না পরিবর্তন? দেখুন, পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন না পরিবর্তন সেটা এখনই বলা ঠিক হবে না। স্টেজে আছে, তবে পরিবর্তনের সুযোগ যে আছে সেই সুযোগটা বিজেপি কতটা কাজে লাগাবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে, এটা হচ্ছে বিজেপির অন্দরমহল নেতৃত্ব এবং দিল্লির নেতৃত্বে ভালোভাবে বলতে পারবে। সে বিষয়ে আমার কিছু মন্তব্য এখনই করা। আমরা এতক্ষণ পশ্চিমবঙ্গের ভোটে নজর রাখছিলাম, আমরা আড্ডা মারছিলাম। আমার সঙ্গে ছিলেন তৃণমূল থেকে বিমল সরকার, তৃণমূল নেতা, ছিলেন বিজেপি নেতা সৌজিৎ সিংহ এবং রাজনৈতিক বিশ্লেষক তন্ময় ভট্টাচার্য। আমরা আগামীকাল আবার দেখব, বসবো। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমাদের একটা বিশেষ নজর থাকছে, কারণ পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের একটা সঞ্চালক শক্তির মধ্যে অন্যতম। ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবঙ্গের কিন্তু বারবারই গুরুত্ব দেওয়া হয় অনেক বেশি। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড, পরবর্তী নিউজ অঙ্কিতার সঙ্গে।